আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী সংক্রান্ত রাজশাহী বোর্ড 2021 সালে যে প্রশ্নটি এসেছিল ও প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। ভুল সংশোধনী অধ্যায় থেকে আমরা প্রশ্ন করলে আমাদের সময় সেভ হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ মাত্র কয়েকটা জাবেদা করতে হয় আর একটা খতিয়ান করতে হয় গ নাম্বারে সাধারণত। অনেক সময় সেভ হবে আমরা যদি ভুল সংশোধনী থেকে প্রশ্নের উত্তর দিতে পারি। যাই হোক, রাজশাহী বোর্ড 2021 সালে যে প্রশ্নটি এসেছিল এটি সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি, মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম, রাজশাহী বোর্ড 2021, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, 7টা লেনদেন আছে, ভুল সংশোধনী সংক্রান্ত। ক নম্বরে বলেছে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো। তো নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লেখা, অথবা মুনাফা জাতীয় কোনো লেনদেনকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে মূলধন জাতীয় হিসাবে লেখা। মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় এর মধ্যে যদি কোনো ভুল হয় এগুলোকে বলা হয় নীতিগত ভুল। যেমন আমরা এখানে এই লেনদেনগুলো যদি পড়ি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই, এই যে এখানে একটা, এই যে 2 নম্বরে 3000 টাকার অফিসের জন্য টেবিল ক্রয় ক্রয় বইয়ে লেখা হয়েছে, তাহলে এটা টেবিল ক্রয় করেছে, ক্রয়তে লেখা হয়েছে, আসবাবপত্রতে লেখা উচিত ছিল, না লিখে ক্রয়ের মধ্যে লিখছি। এটা কিন্তু এই নীতিগত ভুল, কারণ কি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লেখা হয়েছে। আরেকটা যদি লক্ষ্য করি 4 নম্বরে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় এত টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। যন্ত্রপাতি কিনে আমরা সাধারণত যন্ত্রপাতির সাথে যোগ করব সংস্থাপন ব্যয়টা, কিন্তু তা না করে মজুরির সাথে যোগ করেছি। এইটাও যন্ত্রপাতিটা মূলধন জাতীয়, মজুরি মুনাফা জাতীয়, এটাও কিন্তু মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লেখা হয়েছে, এটাও নীতিগত ভুল। এই ধরনের ভুল সাধারণত এই দুটাই আছে এই অঙ্কে। তো এই দুটো আমরা একসাথে লিখবো আর কি। এই যে আমি এখানে ওই দুটো নিয়ে এসে রাখলাম, নিচের ছকের মধ্যে এইভাবে আমরা লিখবো নীতিগত ভুল এর পরিমাণ নির্ণয়। প্রথমে লিখবো 2 নম্বরে এই অফিসের জন্য টেবিল ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে, এটা লিখবো 3000 টাকা। এই টাকার ঘর দুইটা অঙ্কন করতে পারি, একটা অঙ্কন করলেও হবে। এভাবে ছক অঙ্কন করে নিচে সমাধান করবো। 4 নম্বরে বলেছে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত রয়েছে, কথাটা লিখবো, লিখে 3750 টাকা এখানে লিখবো, দুটো যোগ করে শেষে লিখবো। এই দুটো নীতিগত ভুল। আমি একটু দ্রুত দেখিয়েছি সময় সেভ করার জন্য, কারণ এগুলো তো সহজ, পারবে তাই না? মূলত আমাদের জানতে হবে যে নীতিগত ভুল কোনগুলি, জানলেই সহজ। নীতিগত ভুল অর্থাৎ এই দুটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ট্রিট করা হয়েছে, লেখা হয়েছে, সেই জন্য এগুলো নীতিগত ভুল। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নাম্বারে বলেছিল, খ নাম্বারে বলেছে 3, 5, 6 এবং 7 নং লেনদেনের সংশোধনী দাখিলা দেখাও। গ নাম্বারে বলেছে অনিশ্চিত হিসাব তৈরি করো। যাই সমাধানের চেষ্টা করি। এই যে জাবেদা ছক অঙ্কন করলাম। আচ্ছা, উপরে ওই কটা লেনদেন নিয়ে আসি। এই যে 3, 5, 6, 7 নিয়ে আসলাম, ওই কটা লেনদেনের আমরা এখানে জাবেদা করব। জাবেদা এটুকু কিন্তু উত্তর। উপরের অংশটুকু উদ্দীপকের কিছু অংশ আমি নিয়ে এসে রেখেছি, যে কটা লেনদেনের জাবেদা করতে বলেছে আমরা দেখে দেখে জাবেদা করবো। জাবেদার মধ্যে লিখবো, প্রথমে তারিখ লিখবো, তারিখ দেওয়া আছে যে 2021 মার্চ মাসে, 2021 এর মার্চ মাস 31 তারিখ দেওয়া আছে, মার্চ মাসের শেষ তারিখ। এবার বলেছে ক্রয় বইয়ের যোগফল 1000 টাকা কম লেখা হয়েছে। ক্রয় বই এর যোগফল যদি কম লেখা হয়, ক্রয় বইকে বাড়াতে হবে। ক্রয় বইয়ের যোগফল যদি বাড়াতে হয়, তো ক্রয় বইয়ের যে জাবেদা, ক্রয় বইয়ের যে স্বাভাবিক জাবেদা সেটা হবে। ক্রয় বইয়ের জন্য স্বাভাবিক জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, ওটাই লিখবো। ক্রয় বইতে কম লেখা হয়েছে মানে কি, ক্রয় বইতে ক্রয় হিসাবেও কম লেখা হচ্ছে, প্রদেয় হিসাবেও কম লেখা হচ্ছে। তাহলে আমরা জাবেদা লিখবো ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। টাকা লিখবো এই 1000 টাকা। ব্যাখ্যা লিখলাম না আমি, ব্যাখ্যা তোমরা পারবে। ব্যাখ্যা লিখলে আমরা এইভাবে লিখতাম যে ক্রয় বই এর ভুল সংশোধন করা হলো, কম লেখার ভুল সংশোধন করা হলো ক্রয় বইয়ে। ব্যাখ্যা তোমরা পারবে, সেজন্য আমি আর ব্যাখ্যা লিখে দিচ্ছি না। ব্যাখ্যা না বুঝলে এখানে যেটা লেখা আছে টাকাটা বাদ দিয়ে ওটা লিখলেই হবে, সমস্যা নেই। যেটা লেখা আছে একটু একটু সাজিয়ে লিখতে হবে। এখানে বলেছে 671 টাকার পণ্য ক্রয় পাওনাদার শিমুলের হিসাবে এই 617 টাকা ডেবিট করা হয়েছে। এটা কিন্তু দুইটা ভুল হয়েছে। একটা হচ্ছে লেখার ভুল, ক্রেডিটের পরিবর্তে ডেবিটে লেখা হয়েছে পাওনাদার হিসাবে। আরেকটা ভুল হচ্ছে টাকাতেও ভুল হয়েছে, এখানে ছিল 671, এখানে হচ্ছে 617। তাহলে এখন আমরা সমাধান কিভাবে করবো, তাই না? ভালো করে লক্ষ্য করি, পণ্য ক্রয় করলে আমরা জাবেদা করি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট।
কিন্তু সেটা হয়নি। না হয় কি হয়েছে, ক্রয় হিসাব ডেবিট ঠিক আছে, কিন্তু প্রদেয় হিসাবেরও ডেবিট দিকে লেখা হয়েছে, খতিয়ানে তোলার সময় ভুল হয়েছে। এই ধরনের ভুল খতিয়ানে তোলার সময় হয়। তো প্রদেয় হিসাবকে করতে হবে ডেবিট, ক্রেডিট করা হয়েছে ডেবিট। এখন কি করব? এখন ক্রেডিট করতে হবে এই টাকা এবং এই টাকা, দুইটা টাকা মিলে। তো তাহলে আমরা এইভাবে করতে পারি যে বিপরীতে অনিশ্চিত হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, টাকা হবে দুটো টাকা যোগ করে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দুটো টাকা যোগ করে কেন হলো, তাই না? আবারও বলছি, মনে করি একজন পাওনাদার আমার কাছে টাকা পাবে, তার আমি ক্রেডিট দিকে টাকা লিখবো, তাই না? যদি পণ্য বাকিতে কিনেছি, পাওনাদারের সৃষ্টি হয়েছে, ক্রেডিট দিকে লেখা উচিত ছিল 671 টাকা, এটা লিখি নাই, ক্রেডিট দিকে লিখি নাই, সেটা একটা ভুল। আবার ডেবিট দিকে লিখেছি, সেটা আর একটা ভুল। ডেবিটে যেটা লিখেছিলাম সেটাও এখন ক্রেডিট করব, ওটা বাতিল করার জন্য। আবার ক্রেডিটে যেটা লেখা হয়নি সেটাও এখন ক্রেডিট করব। সেই জন্য এই দুইটা টাকা যোগ করে ক্রেডিট দিকে লিখতে হবে, আর বিপরীতে অনিশ্চিত হিসাব হবে, কারণ এটি একদিকের ভুল, একতরফা ভুল, এর অপরপক্ষ অনিশ্চিত হিসাব হয়। কামাল কোম্পানির নিকট 2000 টাকার পণ্য বিক্রয় তাদের হিসাবে ক্রেডিট করা হয়েছে, এই যে আর একটা ভুল। কামালের নিকট পণ্য আমি বিক্রয় করেছি, এখানে কামাল হিসাব ডেবিট করবো 2000 টাকা, তাই না? তা না করে তাদের হিসাবকে ক্রেডিট করা হয়েছে, এটা জাবেদা করা উচিত ছিল প্রাপ্য হিসাব ডেবিট, কিন্তু হয়ে গেছে প্রাপ্য হিসাব ক্রেডিট। ডেবিট করা উচিত ছিল, ডেবিট হয়নি, তার জন্য একবার প্রাপ্য হিসাব ডেবিট করব, আর একবার ভুলে ক্রেডিট করা হয়েছে, ওটা কাটা দেওয়ার জন্য আরেকবার ডেবিট করব, এটাও কিন্তু ডাবল টাকা হবে। এখন আমরা জাবেদা করব প্রাপ্য হিসাব কামাল ডেবিট, প্রাপ্য হিসাব কামাল ডেবিট, আর এই অনিশ্চিত হিসাব ক্রেডিট। টাকা হবে এই 4000 টাকা। কেন 4000 টাকা হলো? ওই যে বললাম যে কোনো জাবেদায় যদি ডেবিটের পরিবর্তে ক্রেডিট করা হয় অথবা ক্রেডিটের পরিবর্তে ডেবিট করা হয়, উল্টা হয়ে যায়, তাহলে ডাবল টাকা দিয়ে ঠিক করতে হবে। এখানে আমরা কামালের নিকট পণ্য বিক্রি করেছি, তার জন্য জাবেদা হওয়া উচিত ছিল কামাল হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট, সেটা হয়নি, হয়ে গেছে এই যে তাদের হিসাব ক্রেডিট, মানে কি কামাল হিসাব ক্রেডিট করেছিলাম, তাহলে ডেবিট করা উচিত ছিল, ক্রেডিট করেছিলাম, এখন যদি ঠিক করতে হয় ডাবল টাকা দিয়ে ঠিক করতে হবে। আচ্ছা, পরের লেনদেন লক্ষ্য করি। 1000 টাকার পণ্য বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে, কিন্তু দেনদার হিসাবে ডেবিট করা হয়েছে। ও সরি, 1000 টাকা পণ্য বিক্রয় ক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে, কিন্তু দেনদার হিসাবে সঠিকভাবে ডেবিট করা হয়েছে। মানে কি, ঘটনাটা হচ্ছে পণ্য বিক্রয় করেছি, তার জন্য আমাদের যে জাবেদা সেটা করা উচিত হচ্ছে দেনদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট ঠিকই লেখা হয়েছে, কিন্তু ক্রয় বইতে লেখা হয়েছে। তাহলে এখন আমরা কি করব? এখন সংশোধন করব। প্রথমে ক দিয়ে আমরা ক্রয় বইতে যে জাবেদা করেছিলাম ওটা তো ভুল করেছিলাম, তাই না? বিক্রয় করা হয়েছে, ক্রয় বইতে লেখা হয়েছে, তো ক্রয় বইতে যে জাবেদা করেছিলাম ওটা উল্টা করে ওটাকে বাতিল করব, তারপরে আবার সংশোধনীটা করব। যেমন ক্রয় বইয়ের জাবেদা ছিল ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, এটা করেছিলাম, ওটা বাতিল করার জন্য প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। টাকা লিখবো কত? 1000 করে, 1000 টাকা করে লিখবো। আবার অনিশ্চিত হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, এখানে টাকা লিখবো 1000। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন এটা করলাম, সেটা ব্যাখ্যা দিচ্ছি। আমরা ভুলে ক্রয় বইতে লিখেছিলাম, ক্রয় বইটা বাতিল করার জন্য প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট করলাম, ফলে কি হলো, ওই ক্রয় বই লেখাটা বাতিল হলো, ক্রয় বইয়ের লেখাটা বাতিল হলো। এবার বিক্রয়তে কিন্তু লেখা হয়নি, কারণ যেহেতু বিক্রয় করেছি পণ্য, কিন্তু ক্রয় বইতে লিখেছি, তাতে বিক্রয় হিসেবে লেখা হয়নি, বাট দেনাদার হিসেবে ঠিকই লেখা হয়েছে। তার মানে কি, বিক্রয় হিসেবে কম আছে, তাই বিক্রয়কে বাড়ানোর জন্য বিক্রয় হিসেবে ক্রেডিট হবে। আর বিপরীতে কোনো পক্ষ নাই, তাই অনিশ্চিত হিসেবে ক্রেডিট হবে। অনেক বইতে হয়তো এই জাবেদা দুইটা একসাথে করেছে, যে প্রদেয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ডেবিট, দুইটা ডেবিট একসাথে করেছে। আবার ক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দুইটা ক্রেডিট একসাথে লিখেছে এক জাবেদার মধ্যে। এতে কি হয়, শিক্ষার্থীদের বুঝতে প্রবলেম হয়, এবং আমরা যখন এটা থেকে অনিশ্চিত হিসাবে খতিয়ান করব, তখন কিন্তু এই জাবেদা থেকে খতিয়ান করা অনেক সহজ হবে। বাট আমি যদি ডাবল ডাবল করতাম, ডেবিটে দুইটা ক্রেডিটে দুইটা, তাহলে কিন্তু আমাদের খতিয়ান করা প্রবলেম হতো। এভাবে করলেও হবে, দুইটা জাবেদা, সমস্যা নেই, পক্ষ দিয়ে। এই হচ্ছে জাবেদা, সংশোধনী দাখিলা। খ নাম্বারের উত্তর লিখলাম।
আবার উদ্দীপকে ফিরে যাবো, উদ্দীপকে দেখবো গ নাম্বারে কি বলেছে। গ নাম্বারে বলেছে অনিশ্চিত হিসাব তৈরি করো। আচ্ছা, এইখানে একটি কাহিনী আছে, এই যে লক্ষ্য করি 2021 সালের মার্চ মাসে চূড়ান্ত হিসাব প্রস্তুত করার পূর্ব মুহূর্তে, চূড়ান্ত হিসাব তৈরি করার পূর্ব মুহূর্তে মানে কি রেওয়া মিল প্রস্তুত করার পর দেখা গেল যে এত টাকা অনিশ্চিত হিসাব আছে 1712 টাকা। এই 1712 টাকা পার্থক্য অনিশ্চিত হিসাব ধরে আমরা এখন প্রস্তুত করব, অনিশ্চিত হিসাব তৈরি করব। যাই অনিশ্চিত হিসাবে ছক অঙ্কন করি, চলমান যে ছকে আমরা ছক অঙ্কন করতে পারি, এই যে অনিশ্চিত হিসাবে ছকটা আমি এখানে লিখে রাখলাম এবং এই অঙ্কে অনিশ্চিত হিসাব সংক্রান্ত যে কয়টা লেনদেন আছে ওই কয়টা লেনদেন আমি উপরে লিখে রাখলাম। এই যে কয়টা লেনদেন যাবেদাও করেছিলাম, কিন্তু এই তিনটার সাথে অনিশ্চিত হিসাব জড়িত। এইটা উদ্দীপকের অংশ, নিচেরটা হচ্ছে খতিয়ান, নিচেরটা হচ্ছে উত্তর, উপরে একটা প্রশ্নের আংশিক। এই কয়টা লেনদেনে অনিশ্চিত হিসাব জড়িত ছিল, আমরা যখন জাবেদা করলাম তখন দেখলাম। এই কয়টা লেনদেন আমি উপরে লিখে রেখেছি, এই লেনদেনগুলো দেখে দেখে আমরা অনিশ্চিত হিসাব প্রস্তুত করবো। তার আগে অনিশ্চিত হিসাবের যে ব্যালেন্স বিডি ছিল 1700 বা 1700 কত টাকা যেন ওইটা লিখবো আগে। এই যে ব্যালেন্স বিডি বলে আমরা লিখলাম ডেবিট দিকে 1712 টাকা, 1712 টাকা লিখে দিলাম। এবার এটা কোথায় ছিল? এটা প্রশ্নের উপরে ছিল, প্রথমে ছিল। এখন আমরা জাবেদা করব, জাবেদা দেখে দেখে এখানে তুলবো। আচ্ছা, এই যে 5 নং লেনদেনে আমরা কিন্তু জাবেদা করেছিলাম কিছুক্ষণ আগে যে পণ্য ক্রয় অনিশ্চিত হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট বা প্রদেয় হিসাব ক্রেডিট, এই টাকাটা করেছিলাম কিন্তু সম্ভবত 1288 না কত টাকা ছিল এই টাকাটা দিয়ে। সেটা এখন আমি এখানে লিখবো। জাবেদাটা করেছিলাম মনে আছে, কিছুক্ষণ আগে জাবেদা করেছি অনিশ্চিত হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে প্রদেয় হিসাব বলে অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো। কত টাকা? 1288 টাকা। কিভাবে 1288 টাকা হলো? এই দুটো টাকা যোগ করে, এটার জন্য জাবেদা হবে, যেহেতু ডেবিট করা হয়েছিল তাই আমরা এখন জাবেদা ক্রেডিট করবো পাওনাদারকে, তাই জাবেদাটা হবে অনিশ্চিত হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। টাকা হবে এই টাকাটা, প্রদেয় হিসাব বলে অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে লিখবো, কারণ জাবেদায় অনিশ্চিত হিসাব ডেবিট জের করবো। এখানে ডেবিট আছে কত? 1712, এখানে ডেবিট কত? 1288। এই দুইটা টাকা যোগ করে ডেবিট ডেবিট যোগ করে ডেবিট দিকে লিখবো 3000 টাকা। 6 তারিখে কামালের নিকট থেকে এত টাকা বিক্রয় করে তাদের হিসাবকে ক্রেডিট করা হয়েছে। তার মানে কি এইটার জন্য আমাদের ডাবল টাকা দিয়ে জাবেদা করব, যে যেহেতু বিক্রয় করেছি তো কামাল বা প্রাপ্য হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। কিছুক্ষণ আগে জাবেদা করেছি আমি, তোমরা হয়তো দেখেছো। প্রাপ্য হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, এই জাবেদাটা হবে ওটার জন্য। আর প্রাপ্য হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব যেহেতু ক্রেডিট, তাহলে আমরা এখানে অনিশ্চিত হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো। প্রাপ্য হিসাব বলে অনিশ্চিত হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো 4000 টাকা। অনেক শিক্ষার্থী মনে হতে পারে ক্রেডিট দিকে কেন টাকা লিখলাম, কারণ এইটার জন্য জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, তো অনিশ্চিত হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো। এরপরে 1000 টাকার পণ্য বিক্রয়, এটার জন্য কিন্তু আমরা ওই লাস্টের দিকে জাবেদা করেছিলাম যে এই সম্ভবত বিক্রয় হিসাব অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট জাবেদা করেছিলাম, তোমরা খেয়াল করেছো লাস্টের জাবেদাটা কিছুক্ষণ আগে করলাম। বিক্রয় হিসাবে লেখা হয়নি, তো বিক্রয় হিসাবে লেখার জন্য অনিশ্চিত ডেবিট, বিক্রয় ক্রেডিট, এটা একটা আলাদা জাবেদা করেছিলাম আমরা কিছুক্ষণ আগে। ওই বিক্রয় বইতে যে লেখা হয়নি তার জন্য যে জাবেদা করেছিলাম অনিশ্চিত ডেবিট, বিক্রয় ক্রেডিট, ওইটা এই অনিশ্চিত হিসাব ডেবিট দিকে বিক্রয় হিসাব বলে ডেবিট দিকে টাকা লিখবো। আচ্ছা, এই জেডটা বলি, এটা ডেবিট, এটা ক্রেডিট। ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে ক্রেডিট বড়, ক্রেডিট দিকে 1000 টাকা বলবে। আর লাস্টের যে জাবেদা থেকে আমরা এখানে ইনপুট দিলাম সেটা যদি সমাধান করি, এটা ক্রেডিট, এটা ডেবিট, দুইটাই সমান সমান টাকা। ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে 0 হয়, 0 জের হয়। 0 জের লিখলেও হবে, না লিখলেও হবে, আমরা ইচ্ছে করলে এখানে লিখতে পারি, শূন্য না লিখলেও হবে, সমস্যা নেই। এই হচ্ছে অনিশ্চিত হিসাব, তাই না? অনিশ্চিত হিসাবে জের সাধারণত 0 হয়। মাহির নামে একজন শিক্ষার্থী, সরকারি সৈয়দ হাতেমানি কলেজ বরিশালের শিক্ষার্থী, আমাকে গতকাল প্রশ্ন করেছিল যে স্যার, এই অনিশ্চিত হিসাব কি সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে? সরি, অনিশ্চিত হিসাবের কি জের সবসময় শূন্য হবে? এই প্রশ্নটা করেছিল মাহির, আমাকে প্রশ্ন করেছিল একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী, যে অনিশ্চিত হিসাবে জের কি সবসময় শূন্য হবে?
হ্যাঁ, অনিশ্চিত হিসাবে যদি আমরা সঠিকভাবে সংশোধন করি, যদি অঙ্কের মধ্যে ভুল না থাকে, ভুল সংশোধনী করার পরে অনিশ্চিত হিসাব 0 হওয়ার কথা। কিন্তু যদি আরো কিছু ভুল থাকে তাহলে তো অনিশ্চিত হিসাব 0 হবে না। তোমরা তো কোন বোর্ডে যেন একটা প্রশ্ন দেখলাম যে অনিশ্চিত হিসাবটা 0 হয়নি, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে অনিশ্চিত হিসাবটা এরকম 0 হচ্ছে, 0 হওয়ার কথা। কিন্তু প্রশ্নে যদি 0 হওয়ার মতো আইটেম না থাকে তাহলে তো 0 নাও হতে পারে, তাই না? সেই জন্য সবসময় যে অঙ্কের সমাধানের সময় 0 হবে এমনটি নাও হতে পারে, তবে 0 হওয়ার কথা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু অনেক সময় অঙ্কে যদি তথ্য প্রয়োজনীয় না থাকে 0 নাও হতে পারে পরীক্ষার অঙ্কে। ধন্যবাদ সবাইকে।